আচ্ছা, তাহলে আমাদের ক্লাসের রেকর্ডটা অন করলাম। তো ওয়েবের ক্লাসের প্রথমেই যেটা বলবো, এটা কেউ লাইটলি নিবেন না যা আপনাদেরকে দেখাবো। মানে ব্যাপারটা শুধুমাত্র এসইওর এন্ড থেকে নিব, ব্যাপারটা তা নয়। ওয়েবে আপনাদেরকে একটু অ্যাডভান্স দেখাবো আর কি, যাতে করে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবেও মার্কেট প্লেসে কাজ করতে পারে। ঠিক আছে? ওয়েব ডেভেলপারদের মার্কেট প্লেসে আগেও চাহিদা ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এবং এটা দিন দিন বাড়তেছে। সবচাইতে বড় কথা যে ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটের ভিতরে বাইরে কি আছে না আছে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং এইটার পরে আমি আরও কিছু রিসোর্স দিয়ে দিব, এগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে ওয়েব ডেভেলপার হিসেবে খুব ভালোভাবেই আপনাদের ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন, কাজও করতে পারবেন। এবং আপনাদের মধ্যে মূল যে একটা স্কিল, একটা প্রপার স্কিল, যদি শুধু আপনারা নার্সিং করেন এটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। নাম্বার ওয়ান, আপনারা আগে ডিজিটাল মার্কেটিং করছিলেন, কে কোন লেভেল আছেন এখন জানি না, বাট যা দেখাইছি যদি প্র্যাকটিস ঠিকঠাক থাকে এবং কাজটা রানিং রাখেন, সেখানেও আপনাদের প্রপার একটা স্কিল আছে। এরপরে এসিওতেও ভালো একটা দক্ষতা আপনারা দেখাইছেন যারা আজকের ক্লাসেও জয়েন করছেন। লাস্ট স্টেপ হচ্ছে আপনারা ওয়েব ডেভেলপমেন্টও দেখতেছেন। নর্মালি এসইও ডিজিটাল মার্কেটিং যে জানে তাকে কিন্তু ফুল স্ট্যাক মার্কেটার বলা হয়। এখন আবার ওয়েবটাও শিখতেছেন। ওয়েবের মধ্যেও বেশ কয়েকটা আসলে ভ্যারিয়েশন আছে। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। আর বাংলাদেশে না, পৃথিবীতে সবচাইতে বেশি কাজ পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের। ১০০-র মধ্যে ৭০টা ওয়েবসাইট এখন পর্যন্ত, ১০০-র মধ্যে 60-70% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে অপারেট করা। তো ওইটার মধ্যে যদি দক্ষতা থাকে, নিজেদের ওয়েবসাইটে যদি নিজেরা যা মন চায় তাই করতে পারবেন, সেই সাথে ক্লায়েন্টকে খুব ভালোভাবে সার্ভিস দিতে পারবেন। তো তখন নিজেদের পোর্টফোলিওর মধ্যে কি থাকলো, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, সেটার কাজ আছে, এর সাথে যদি প্রয়োজন হয় আমি এসইও নিয়েও কাজ করতে পারি। আর যদি প্রয়োজন হয় যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে হবে, ওয়েবের কাজ করতে হবে, সেই জিনিসটাও থাকবে। মূলত যদি আপনাকে হায়ার করে, যে কেউ হায়ার করে, মূল একটা আপনার মাস্টার স্কিলসের উপরে হায়ার করে, হয় ডিজিটাল মার্কেটার, সেই সাথে এসিওটা থাকলে ভালো হয়। এইভাবেই কিন্তু জবে হায়ার হয়। আবার যদি চাই এসিও, সেখানেও দেখা যায় চাচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো সেটাও আপনাদের মধ্যে আছে। তো এই দুই সাইড থেকে কিন্তু আপনাদের কভার মার্কেটিং ইন্ডাস্ট্রির। সেকেন্ড হচ্ছে ওয়েবটাও আবার চায়, ইদানিং চায়, ইদানিং বলতে লাস্ট 1 ইয়ার আর 2 ইয়ার থেকে ওয়েবের সার্ভিসটাও চায়। সেটা কীরকম? আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে ব্যাপারটা তা না। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে একটা ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজ করা, প্রোডাক্ট আপলোড করা, তারপরে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কিছু ম্যানেজমেন্ট, অর্ডারগুলো এন্ট্রি দেওয়া, ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করা, এগুলো একজন মার্কেটার অথবা এসি এক্সপার্টের কাছে মানুষ চায়। তো এই সব স্কিল এটা কিন্তু থাকলোই। আর আপনারা যখন ওয়েবের এই ক্লাসগুলো করবেন, প্র্যাকটিসটা করবেন, ফুলফিল যদি ওয়েবসাইটে ক্রিয়েট করা শিখতে পারেন, তাহলে ওয়েবসাইটের যে কোনো কাজ দেখ, কোনো ক্লায়েন্ট বা কোনো কোম্পানিতে এই কাজগুলো কিন্তু করতে পারবেন। ওকে? তো এই জন্য জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে। মূলত আপনাদের ফাউন্ডেশন যদি রেডি হয়, গ্রাউন্ডটা যদি রেডি হয়, তখন যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে রিসোর্স ম্যানেজ করে কিন্তু নিজেদের মতো করে আরও অ্যাডভান্স থেকে অ্যাডভান্স শিখতে পারবেন। মূল জিনিস হচ্ছে গ্রাউন্ড, ওইটা আপনাদের খুব পাকাপোক্তভাবে হয়ে যাবে আশা করতেছি। ওকে? তো আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? সাউন্ড করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি ভাইয়া। আচ্ছা। ওকে। আজকে থিওরিটিক্যাল আলোচনাটা একটু বেশি হবে। থিওরিটা না বুঝতে পারলে আবার প্র্যাকটিক্যাল এটা বুঝতে পারবেন না। তো আমি হচ্ছে একটা ওয়েবসাইটে যাই, website.net। এটা এটা হচ্ছে একটা ওয়েবসাইট, কিন্তু এর ভিতরে আমরা যদি একটা জায়গাতে যাই, এই যে এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, প্রিমিয়াম ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা থেকে মূলত আমরা দেখবো, এই ওয়েবসাইটগুলো থেকে একটা ওয়েবসাইটের পার্ট কয়টা থাকে, ওয়েবসাইটটা মূলত কিভাবে কাজ করে। ধরেন আমি এই যে এই ওয়েবসাইটটাতে গেলাম, এটা একটা ওয়েবসাইট, আউটডোর অ্যাডভেঞ্চার। এটা একটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইট মূলত তৈরি করা হয় বিভিন্ন টেকনোলজি দিয়ে। যদি একটু লিস্ট ডাউন করি, সরি, এটা না, এটা দিলাম, ওকে, সরি, আসেনি, নোটপ্যাড। ওকে। পৃথিবীতে যত আমরা ওয়েবসাইট দেখতে পাই, যত ওয়েবসাইট, সেটা যে কোনো টেকনোলজি দিয়ে তৈরি করা হোক না কেন, কিছু জিনিস কমন থাকে। কোডিং এর পার্টটা যেটা আমরা জানি, HTML, এটা থাকে। এরপর CSS, এটা থাকে, লাগবেই। জাভা স্ক্রিপ্ট,
এটা লাগবে। তারপরে পিএইচপি থাকতে পারে, মানে এটা লাগবেই, কমন। এগুলো ছাড়া ওয়েবসাইট হবে না। এই পিএইচপিটা অনেক সময় রিপ্লেস হয়। পিএইচপির জায়গাতে থাকতে পারে হচ্ছে আবারও জাভা স্ক্রিপ্ট, মানে এটা ধীরে ধীরে বুঝবেন। জাভা স্ক্রিপ্ট এটাই থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে পাইথন। হ্যাঁ, তারপর থাকতে পারে সি প্লাস প্লাস, সি শার্প, তারপর থাকতে পারে হচ্ছে রুবি। এগুলো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা এরপরে আরো অনেক কিছু এরকম আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার এটা যেমন জাভা স্ক্রিপ্ট আছে, আরেকটা আছে শুধু জাভা। এটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য দরকার হয়, আর এগুলো সব ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিই, আমরা এই যে এগুলাকে ওয়েবসাইট বলি, হ্যাঁ, পাবলিক ওয়েবসাইট বলে, মূলত এটাও একটা সফটওয়্যার। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যেটা করে, আমরা যেটা দেখি যে সিএসসি তে পড়ে, তারা যে শুধু সফটওয়্যার বানায় ব্যাপারটা তাই না। সফটওয়্যার আবার একটা ওয়েবের মধ্যে পড়ে, আবার ওয়েব হচ্ছে একটা সফটওয়্যারের মধ্যে পড়ে। ব্যবহারের দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে দুনিয়াতে সফটওয়্যার হয় দুই ধরনের। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সফটওয়্যার হয় দুই ধরনের। একটা সফটওয়্যার হয় আপনার সার্ভার ভিত্তিক, ঠিক আছে, সার্ভার ওরিয়েন্টেড, অথবা এই সার্ভার ওরিয়েন্টেড এটাকে আপনি লিখতে পারেন অনলাইন বেসড এটা। আরেকটা হচ্ছে কম্পিউটার বেস, অথবা এটাকে অনেকে বলে যে মেশিন বেস। এটা সেটা কি, এটা আমি একটু পরে বোঝাচ্ছি, এখন শুধু এটা ধরনটা দেখেন। সফটওয়্যার দুই ধরনের সফটওয়্যার হয়। একটা হচ্ছে সার্ভার বা অনলাইন বেস সফটওয়্যার, যে সফটওয়্যারটা কোনো একটা সার্ভারের ভিতরে ইনস্টল দিতে হয় এবং যেটাকে ইউজ করতে অনলাইনের প্রয়োজন হয়, এটাকে বলা হয় সার্ভার বেস সফটওয়্যার। এটা খেয়াল রাখলেই হবে, যে সফটওয়্যারটা আমাদের কোনো একটা সার্ভার বলতে কি, ডোমেইন এবং হোস্টিংকে বোঝাচ্ছে। তো যখন কোনো একটা সফটওয়্যার কোনো একটা হোস্টিংয়ের ভিতরে রাখতে হয়, রেখে কাজ করতে হয় বা সেট আপ ইনস্টল দিতে হয়, তখন ওই সফটওয়্যারটাকে অনলাইন বেস সফটওয়্যার বলে। যেমন এই যে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট কিন্তু এটা একটা সফটওয়্যার। একজন ওয়েব ডেভেলপারকে যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে, একই জিনিস। আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে ওয়েব নিয়ে কাজ করে, তাকে যদি বলা হয় ওয়েব ডেভেলপার, একই জিনিস। আরেকটা হচ্ছে এই কম্পিউটার বেসড সফটওয়্যার, ঠিক আছে। কম্পিউটার বেসড সফটওয়্যার এটা কি, এটা হচ্ছে যে সফটওয়্যারগুলো কোনো একটা মেশিন, মানে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করতে হয়, ওই যে নেক্সট 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 তারপরে ফিনিশ, এগুলা ইউজ করতে ইন্টারনেট কানেকশন হয় না, এগুলো ইউজ করতে কোনো একটা সার্ভারে রাখতে হয় না, এটা কম্পিউটার ইনস্টল করে কম্পিউটার থেকেই কাজ করা হয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি কম্পিউটার বেস সফটওয়্যার। তো এই জিনিসগুলা আমরা যেটাই তৈরি করি, সার্ভার তৈরি, সফটওয়্যার তৈরি করি বা ওয়েবসাইট তৈরি করি বা ওয়েব অ্যাপস তৈরি করি, এই জিনিস তিনটা কমন। এই যেটা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরপরে এই যে এগুলা, এগুলো সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। যেমন এইচটিএমএল, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ব্যবহারের দিক থেকে, কাজের দিক থেকে। এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস কি, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে স্টাইলিং করার জন্য, স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা জাভাস্ক্রিপ্ট কি, এ হচ্ছে ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভ করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার ওয়েবসাইটকে ডাইনামিক করারও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এগুলো হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেটাতে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা হয়। ডাইনামিকটা কি আমি হচ্ছে একটু পরে বোঝাচ্ছি। এইগুলো জিনিস কমন, মানে এই যে এই তিনটা, দুনিয়াতে যত ওয়েবসাইট দেখতে পান, যত ওয়েবসাইট পৃথিবীতে আছে যেগুলো অ্যাক্সেস করা হয়, এই তিনটা জিনিস কমন ওয়েবসাইটের মধ্যে থাকে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরপরে এগুলোতে চেঞ্জ আসে, যেটাতে ওয়েবসাইটকে ডাইনামিক করা হয়। এগুলো হচ্ছে ওয়েবসাইট ডাইনামিক করার এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওইটাকে যদি আমরা সফটওয়্যার হিসেবেও কল্পনা করি, তাহলে দুনিয়াতে দুই ধরনের সফটওয়্যার আছে। একটা হচ্ছে অনলাইন বেস বা সার্ভার বেস সফটওয়্যার, আর একটা হচ্ছে কম্পিউটার বেস সফটওয়্যার। এতটুকু ক্লিয়ার কিনা সবাই? একটু রেসপন্স করবেন, এতটুকু ক্লিয়ার কিনা যতটুকু আলোচনা হলো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এখন খেয়াল করে দেখেন,
কোন জায়গায় কোন কাজটা করা হচ্ছে একটা ওয়েবসাইটের। ওয়েবসাইটের মধ্যে আবার দুইটা পার্ট থাকে। ওয়েবসাইটের মধ্যে দুইটা পার্ট থাকে, ঠিক আছে? ওয়েবসাইটের পার্ট কি কি? একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের, আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। এই দুইটা পার্টি ওয়েবসাইটের মধ্যে থাকে। আবার এগুলোর ভিতরে আবার বিভিন্ন পার্ট পার্ট থাকে। ফ্রন্ট এন্ডের ভিতরে, যেমন ফ্রন্ট এন্ডের ভিতরে আবার একটা পার্ট থাকতে পারে, আবার আরেকটা পার্ট থাকতে পারে, এভাবে চলতেই থাকে, আরেকটা পার্ট থাকতে পারে। ব্যাক এন্ডের ভিতরেও সেম, সরি, এটার ভিতরেও হচ্ছে বিভিন্ন রকম পার্ট পার্ট থাকতে পারে, ভাগ ভাগ, মানে বিভিন্ন রকম ভাগ করা থাকতে পারে, ঠিক আছে? এগুলা তো কমনলি পার্ট থাকে হচ্ছে দুইটা ওয়েবসাইটের। এগুলো আমাদের ভিতরে না গেলেও চলবে, এগুলা না জানলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল থাকে হচ্ছে যে দুইটা, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। সেটা কিরকম? ফ্রন্ট এন্ড কি? আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আসি, আসার পরে যে ভিজুয়ালটা দেখতে পাই, এটাকেই মূলত বলা হয় ফ্রন্ট এন্ড। এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। সহজ জিনিস, কোনো একটা ওয়েবসাইট অথবা কোনো একটা সার্ভার বলেন, কোনো একটা অ্যাপস বলেন, এর মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাই ভিজুয়াল, এটাকে বলা হয় ওয়েবসাইটের বা সফটওয়্যার বা অ্যাপসের ফ্রন্ট এন্ড। এখন ফ্রন্ট এন্ডটা বুঝতে পারলাম, ব্যাক এন্ড তাহলে কি? ব্যাক এন্ড কি? ব্যাক এন্ড হচ্ছে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে যে একটা ওয়েবসাইট বানানো হয়, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এগুলো তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা হচ্ছে কোড, কোড লিখতে হয়। এই কোডগুলো লিখে কোন একটা জায়গাতে রাখতে হয়। এই কোডগুলো লিখে, এই যে এইখানে যে এই লোগোটা বসানো আছে, এটার জন্য একটা কোড লিখতে হয়েছে। এখানে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর জন্য কোড লিখতে হয়েছে। তারপরে যে ছবিগুলো, এই যে ছবি, আবার ভিডিও থাকতে পারে, আবার লেখা থাকতে পারে, এই জিনিসগুলো কিন্তু লেখার জন্য কোড ব্যবহার করতে হয়েছে। তো এই জিনিসটা, কোডগুলো লিখে তৈরি করে যে জায়গাটাতে রাখা হয় এবং যেটার ভিতরে কাজ করা হয়, ওইটাকে বলা হয় ওয়েবসাইটের ব্যাকএন্ড। আরো সহজ করে বলি, কোডিং এর কথা বাদ দেন, এই যে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, তো এই লোগোটা কিন্তু কোথাও না কোথাও যে আপলোড করতে হয়েছে, তারপর এখানে শো হয়েছে। এই যে মেনুগুলো বানানো হয়েছে, এটা কিন্তু কোথাও না কোথাও যে আগে কি করতে হয়েছে, এই জিনিসগুলোর নামটা লিখতে হয়েছে, তারপরে কিন্তু এখানে শো হয়েছে। তারপর এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে, তার উপরে হচ্ছে লেখা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু কোথাও না কোথাও যে আগে বানানো, মানে আপলোড করতে হয়েছে, লিখতে হয়েছে। তো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আমরা যা ভিজুয়াল দেখি, ওই জিনিসগুলো যেখানে লিখতে হয়, যেখানে আপলোড করতে হয়, ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ব্যাক এন্ড। ওই জায়গাটাকে বলা হয় ব্যাক এন্ড। যেমন ধরেন, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু একই সাথে ফেসবুকের ফ্রন্ট এন্ডটা দেখি, সেই সাথে কিন্তু কিছু কিছু ব্যাক এন্ডও আমরা ইউজ করি। সেটা কিরকম? আমরা যখন ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমাদের নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ধরেন যে ফেসবুকের কথা যদি বলি, দেখেন ব্যাক এন্ড কিভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করে। তো এখানে এসে একটু ওয়েট করেন, এটা লোড হোক। ওকে, আচ্ছা, এই যে দেখেন এখানে আসলাম, এইটা কিন্তু হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ফেসবুকের ফ্রন্ট এন্ড। এরও কিন্তু ব্যাক এন্ড আছে, ঠিক আছে? এরও ব্যাক এন্ড, যেখান থেকে এই কাজগুলো করা হয়েছে। ধরেন আমি এখান থেকে লগ আউট দিলাম, লগ আউট দিলাম, ওকে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, ফেসবুকের হোমে যখন আমরা আসি, নর্মালি ফেসবুকের হোমে যখন আসি, আমি একটু করি, ইনকগনিটো মোডে যাই, এখানে আসলাম। এখানে আসার পর এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, ফেসবুকের ফ্রন্ট এন্ড, এই পৃথিবীর সবচাইতে সিম্পল এবং ফালতু একটা ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এই যেটা দুনিয়াতে এত সাদামাটা ফ্রন্ট এন্ড পৃথিবীর আর অন্য অন্য কোনো ওয়েবসাইটেও নাই, কোনো অ্যাপসেও নাই, কোনো সফটওয়্যারও নেই, ওকে। তো এখানে আসার পরে এই যে আমরা যখন নাম আর অ্যাড্রেস দিই, সরি, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখনই আমরা লগ ইন বাটনটা প্রেস করি, এই যে ওয়েবসাইটের
ব্যাকএন্ডের কাজ শুরু হয়ে গেল এবং ওয়েবসাইটের ডাইনামিকের কাজ শুরু হয়ে গেল। ডাইনামিক মানে কি? একটা ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত কাজ করা হয় উইদাউট কোডিং, আমি আবারও বলতেছি, একটা ওয়েবসাইটের ভিতরে কোডিং করা ছাড়া, কোড লেখা ছাড়া যে সমস্ত কাজ করা হয় ওই প্রসেসটাকে বলা হচ্ছে ডাইনামিক। ডাইনামিকটা সবসময় কোথায় থেকে করা হয়? ডাইনামিকটা সবসময় করা হয় ব্যাকএন্ডের ভিতর থেকে। যেখানে নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, যদি আপনি লগ ইন বাটনে প্রেস না করেন তাহলে কিন্তু লগ ইন হবে না, প্রেস আপনাকে করতে হবে। যখন এখানে প্রেস করা হলো সাথে সাথে ওই যে ন্যানো সেকেন্ডের মধ্যে এই যে মিলিয়ন বিলিয়ন যে ফেসবুকের ইউজার আছে ব্যাকএন্ডে কিন্তু এই কাজটা চলতেছে। এই ইউজার নেম, এই পাসওয়ার্ড যখন এখানে অ্যাকাউন্ট করা হয়েছে তখন কিন্তু আমার ওই যে ফোন নাম্বার, আমার ওই ইমেইল, আমার ওই পাসওয়ার্ড ফেসবুকের যে সার্ভার আছে ওইখানে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে ওইখানে সব কিন্তু মিলিত, মানে ওইখানে স্টোর হয়ে আছে। এরপরে যখন আপনি লগ আউট দিলেন, লগ আউট দিয়ে যখন আপনি আবারও লগ ইন করবেন, ওই সেম ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন বাটনে প্রেস করি, ওই যে আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল সাথে সাথে কি ওই অল্প সময়ের মধ্যেই, ন্যানো সেকেন্ডের মধ্যেই আমরা যে অনেক সময় দেখি যে এখানে ঘুরতেছে টাইম লাগতেছে, ওটা কিন্তু ফেসবুকের সমস্যা না, ওইটা আমাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা অথবা আমাদের ডিভাইসের স্লো। কিন্তু ওয়েবসাইট বা সফটওয়্যার ভিতরে এই কাজটা কিন্তু ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ওই সময়ের মধ্যে কিন্তু ওই সার্ভার থেকে মেলানোর ট্রাই করে। যখন ইউজার নেম পাসওয়ার্ডটা মিলে তখন আপনাকে নিয়ে যায় ফেসবুকের ওই যে ফিডে, বা আপনি ফেসবুকে লগ ইন করে ফেললেন। আর যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় আপনার এখানে নতুন একটা ডায়লগ বক্স আসবে যেখানে হলো তোমার ইউজার নেম অথবা পাসওয়ার্ড ভুল, রং দিচ্ছ। তো এই যে দুই সময় দুইটা ঘটনা দেখাচ্ছে, এক একটা লজিক কাজ করতেছে এখানে। সব কিছু হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডের ব্যাপার। ঠিক আছে? এই জন্য কাজের দিক থেকে ওয়েবসাইটকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। দুনিয়াতে ডেভেলপারও কিন্তু হচ্ছে এই 2 এবং 3 প্রকারের হয়ে থাকে। এটা কি? যে হচ্ছে শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, মানে কোনো একটা ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড বানায়, এই যে শুধু ফ্রন্ট এন্ড, এটা এটা যে বানায় এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। এবং এর ভিতরের কাজগুলো যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, ওই কাজগুলো যারা করে, ডাইনামিকের কাজ, হ্যাঁ, প্রোগ্রামিং এর কাজ যারা করে তাদেরকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। তো দুটো কিন্তু ভিন্ন ভিন্ন। ব্যাক এন্ড ডেভেলপারেরও চাহিদা যেরকম, ফ্রন্ট এন্ডেরও কিন্তু সেম, বরং ফ্রন্ট এন্ডেরই হচ্ছে বেশি, একটা ছাড়া আরেকটা চলবে না। আর এই দুইটা নিয়ে যারা কাজ করতে পারে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। যেমন যারা অর্গানিক মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং এগুলো যারা বোঝে তাদেরকে ফুল স্ট্যাক মার্কেটার বলা হয়। সেম হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের পার্ট বা মূল জিনিস, যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু চিন্তা করতে হবে, অ্যানালিটিক ভাবে এটা ভাবতে হবে যে ওয়েবসাইটটা কি, এটা কিভাবে কাজ করতেছে, কি হয় না হয়, হ্যাঁ, এই জিনিসটা এই জিনিসটা ভাবতে হবে আমাদেরকে। যে ওয়েবসাইটটা মূলত কি কি দিয়ে তৈরি করা হয়, কোন জায়গায় কোন জিনিসটা কাজে লাগে, কোনটা ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড। মানে একটা ওয়েবসাইট দেখা মাত্রই আপনি বলতে বলতে পারবেন, বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা কোন কোন টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, কোথায় কি কি ব্যবহার করা হয়েছে। ওকে, আরেকটু আমরা ইনডেপথে যাই। এই যে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে আছে আমরা দেখলাম, এইটা এখন ওয়েবসাইটে কোন কোন জায়গায় কোনটা কিভাবে তৈরি হয়েছে। এইচটিএমএল এর কাজটা এখানে কি? এইচটিএমএল এর মানে হইল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার না লিখি আমি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে কিন্তু একটা জিনিস ইয়া করেন, মার্কআপ, মার্কআপ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাও কেটে দেন, শুধু মার্ক থাকলো। তো এটা কি? মার্কআপ। খেয়াল করে দেখেন, যখন কোন একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয় তখন সর্বপ্রথম এই ভদ্রলোকের কাজ চলে আসে, এইচটিএমএল এর সর্বপ্রথম। একে ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। কেন? এইটার মাধ্যমেই মূলত ওয়েবের মধ্যে শো করানো হয় এই লেখাটা, লেখা হোক, ইমেজ হোক, ভিডিও হোক, যেটাই হোক, সর্বপ্রথম কাজ হলো এর এইচটিএমএল এর মাধ্যমে ওই লেখাটাকে শো করানো হয় ওই পেজে। ঠিক আছে? আর একটা ওয়েবসাইটে, পৃথিবীতে আপনি যত ওয়েবসাইট ভিজিট করেন মূলত 3টা জিনিস পাবেন একটা ওয়েবসাইটে। মেইনলি দুইটার মধ্যে 3টা। সেটা কিরকম? একটা ওয়েবসাইটে থাকে 2টা জিনিস, টেক্সট আর ইমেজ, আর কিছু নাই। এই যে একটা ওয়েবসাইট, এর মধ্যে আছে কি? টেক্সট আর ইমেজ। এগুলা টেক্সট, টেক্সট ভিতরে এগুলো ইমেজ, আবার এই যে টেক্সট, টেক্সট, ইমেজ, আর কিন্তু কিছু নেই। ফেসবুকের ক্ষেত্রে কি থাকে? ওই ঘুরে ফিরে মাত্র 2টা জিনিস, টেক্সট, ইমেজ আর ভিডিও।
ওই অনেকগুলো ইমেজের সমষ্টি একটা ভিডিও, এই জন্য বলা হয় দুইটা জিনিস থাকে ওয়েবসাইটের মধ্যে। তো এই ইমেজ আর টেক্সটকে ইউজ করার জন্য মানে শো করানোর জন্য কাজ করা হয় এটা দিয়ে, এইচটিএমএল দ্বারা। এইচটিএমএল দ্বারা কি করা হয়, কোন একটা ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে লেখা, ইমেজ আর ভিডিও, এই তিনটার বাইরে কিন্তু পৃথিবীতে আর কোনো কিছু নাই। ইন্টারনেট দিয়ে আমরা যে কাজটা করি না কেন, যাই করি, এই তিনটা জিনিসের মধ্যে কোনো না কোনো একটার মধ্যে আপনি আমি কাজ করি। হয় কোনো টেক্সট, না হলে ইমেজ, না হলে ভিডিও, এইটার মাধ্যমেই কোনো কিছু ওয়েবসাইটে শো হয়। তো এই শো করানোর কাজটা করে হচ্ছে এইচটিএমএল। এই জন্য এর নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে। সিএসএস, এটার এটার মানে কি? সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট, নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হলো স্টাইল করা। এর কাজ হলো স্টাইল করা। সেটা কি, যখন আমরা এই যে এই টেক্সট দিয়ে মানে এইচটিএমএল দিয়ে কোনো একটা ওয়েবসাইটের জন্য লেখা আর ইমেজকে শো করাই, তখন কিন্তু ওই লেখার ইমেজগুলো এত সুন্দর দেখতে লাগে না। ঠিক আছে, এত সুন্দর কিন্তু লাগে না ওই জিনিসগুলো দেখতে। তখন এগুলো সব নিচে নিচে থাকে ভাঙাচোরা অবস্থায়। ব্যাপারটা হচ্ছে এটাকে আপনার একটা বাসার সাথে কল্পনা করতে পারেন। ধরেন যে আপনি একটা বাসা করতেছেন, সর্বপ্রথম যখন সেই বাসাটা কাজ শুরু করা হয়, সেখানে কি করা হয়, তার একটা ফাউন্ডেশন তৈরি করতে হয়, তার পিলার থাকে, তারপর ছাদ দেওয়া হয়, তখন দেখতে কেমন দেখা যায়, একটা খাঁচা, সুন্দর লাগে না। তো এই স্টেমেলটা হচ্ছে ওইরকম, যেটাতে একটা ফাউন্ডেশন, একটা স্ট্রাকচার তৈরি করা হয়। মানুষের সাথেও কল্পনা করে ডেভেলপাররা, এই স্টেমেল হচ্ছে মানুষের একটা কঙ্কাল, ভিতরের হাড় হাড্ডি। ঠিক আছে। আর সিএসএস কি, এর স্কিন, এর মাংস, এর সৌন্দর্য। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে এইচটিএমএল দ্বারা যে লেখার যে ইমেজগুলোকে শো করা হয়, এই শো করানো জিনিসটাকে সুন্দর করা হয়, একটা স্ট্রাকচারে ভাগ করা হয়। যেমন খেয়াল করে দেখেন, সিএসএস এর কাজ মূলত হইল লোগোটা এখানে বসবে, এটা কিন্তু এইচটিএমএল দিয়ে করা হয় নাই। এইচটিএমএল এর কাজ শুধু শো করানো, সব নিচে নিচে ছিল। তারপরে যেখানে মেনুগুলো আছে, এই মেনুগুলো এইখানেই যেন বসে থাকে, এতটুক যেন ভাগ ভাগ হয়, এতটুক যেন গ্যাপ হয়, এবং এই মেনুটার কালারগুলো যেন হোয়াইট হয়, তার একটা যেন ফন্ট কালার হয়, ফন্ট সাইজ হয়। এই যে সুন্দরের কাজটা করা হয় সিএসএস দ্বারা। তারপর এই যে দেখুন, এখানে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই, কিন্তু এই লেখাটার নিচে আবার একটা শেপ, ওই শেপের হচ্ছে যে আবার একটা রেড কালার। তারপরে যে মাউসটা নিয়ে আসলে কি করতেছে, এখানে একটু ছায়ার মতো পড়তেছে, এই যে সুন্দর, আবার একটা হাতের চিহ্ন চলে আসলো। এই কাজগুলো করা হয় মূলত কাকে দিয়ে, সিএসএস। এই জন্য এর নাম হচ্ছে সরি, ক্যাসকেডিং স্টাইল শিট। আবার এই যে ইমেজটা দেখেন, এই ইমেজটা যদি আপনাদেরকে আমি একটু ভিউ করে দেখাই, এটা ইমেজটাকে দেখাই, দেখেন যে ইমেজটা মূলত আছে কিভাবে, কিন্তু এখানে দেখাচ্ছে কিভাবে। এখানে আসলাম, আসার পরে ফায়ারফক্সে হইলে আরো ভালোভাবে দেখানো যেত। ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন, ওপেন ইমেজ, এই যে দেখছেন, এটা কিন্তু সেই ইমেজটা, এটা হচ্ছে সেই ইমেজটা। এই যে দেখেন, এই ইমেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম লাইট সাদা, কিন্তু এইখানে দেখা যাচ্ছে তার উপরে একটা শ্যাডো আছে, একটা লেয়ার আছে। এই যে স্টাইল, ইমেজের উপর একটা স্টাইল দেওয়া হয়েছে, এই কাজটাই করা হয় সিএসএস দ্বারা। সিএসএস দ্বারা ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে। আবার এই যে লেখাটা এখানে ছোট, তার নিচে ছোট একটা দাগ দেওয়া, আবার এই লেখাটা দেখেন, খেয়াল করেন কত বড়। এটা কি সৌন্দর্য করা, সৌন্দর্যের কাজ। এই কাজগুলোই মূলত করা হয় কি দিয়ে, সিএসএস দ্বারা। এই জন্য এর নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে আমরা দুটো জিনিস কিন্তু পেয়ে গেলাম, যে একটা ওয়েবসাইটের টপ টু বটম পর্যন্ত আপনি যখন যে পেজে যান না কেন, যাই দেখেন না কেন, সর্বপ্রথম আপনার চোখের সামনে পড়ে এইচটিএমএল, তারপরে পড়ে সিএসএস, তারপরে আসে জাভাস্ক্রিপ্ট, যেটা নিয়ে আলোচনা করব। এই যে এখানেও লেখা, হুম, এখানে লেখা, আবার দাগ, এই সাইডে ইমেজটা, এগুলো কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো পসিবল হতো না যদি না এই সিএসএস সাহেব না থাকতো। এই জন্য এটাকে বলা হয় সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। এর কাজ কি, এর কাজ হচ্ছে এইচটিএমএল দিয়ে যে লেখা এবং ইমেজগুলোকে শো করানো হয় তাকে সুন্দর একটা স্ট্রাকচারে নিয়ে আসা, এবং তাকে অনেক সুন্দর করা, তাকে কালারফুল করা।
তো এই জন্য এর নাম হচ্ছে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, যে একটা ওয়েবসাইটে কোন জায়গায় কার কাজ হয়। ওয়েবসাইট দেখেই কিন্তু আপনি এখন বুঝতে পারবেন যে কোন জায়গায় HTML কোনটা, সিএসএস কোনটা। এখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এর কাজটা কি? এর কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ করা, একটা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করা। ইন্টারঅ্যাক্টিভ কি? ইন্টারঅ্যাক্টিভ হলো, সব ওয়েবসাইটে সবখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট থাকে না। ইন্টারঅ্যাক্টিভ হলো এই জিনিস, দেখি এখানে আছে কিনা। এই যেমন এই পেজের কোথাও জাভাস্ক্রিপ্টের কাজ নেই, এখানে কোথাও জাভাস্ক্রিপ্টের কাজ নেই। তো এখান থেকে যদি অ্যাবাউটে যাই, এখানেও জাভাস্ক্রিপ্টের কাজ আছে কিন্তু ভিজুয়াল করার মতো কাজ এখানে দেখা যাচ্ছে না। আমরা আবারও চলে যাব হচ্ছে ফেসবুক, তাহলে বুঝতে পারবেন জাভাস্ক্রিপ্টের কাজ কোনটা। যেমন এটা একটা ফ্রন্ট এন্ড, রাইট? কিন্তু যখনই কোনো একটা আইডির উপর ক্লিক করলাম, এই যে একটা বক্স আমার সামনে এখানে শো হইলো, এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ইন্টারঅ্যাক্টিভ। আবার এটা ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আসলো, এই বক্সটা চলে আসলো, এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ইন্টারঅ্যাক্টিভ করতেছে। একটা ওয়েবসাইট ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে। আবার যে এই বাটনে ক্লিক করলাম, সে চলে গেল। আবার এইটাতে ক্লিক করলাম, এইটা চলে আসলো। এরপরে কেটে দিলাম, সে চলে গেল। তারপরে যখন আমি অন্য একটা, আবার এই যে এটাতে যদি আমি এটাকে কেটেও দিই, সাপোজ এটাতে আমি ক্লিক করি, এটা কিন্তু চলে গেল। এই যে চলে গেল, একটা মানে একটা সেভ করা কিছু এখানে ছিল। এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের জাভা স্ক্রিপ্টের কাজ। আরেকটা বিষয় হচ্ছে কি, জাভা স্ক্রিপ্টের আরো অনেক কাজ আছে, ওইটা আমাদের এখনই জানার দরকার নেই, এখন মাথায় কাজ করবে না। জাভা স্ক্রিপ্টকে বলা হয় একটা ওয়েবসাইটের প্রাণ। আবারও বলতেছি, জাভা স্ক্রিপ্টকে বলা হয় কোন একটা ওয়েবসাইট বা সফটওয়্যার বা অ্যাপস, এগুলো যাই বলেন, এগুলোর প্রাণ বলা হয়, হার্ট। এই প্রাণ বলা হয় হচ্ছে জাভা স্ক্রিপ্টকে। একটা ওয়েবসাইটে যদি জাভা স্ক্রিপ্ট যদি না থাকতো, তাহলে আমরা ওয়েব পেজ দেখতে পারতাম না। জাভা স্ক্রিপ্ট না থাকলে আমরা ওয়েব পেজ দেখতে পারতাম না। এই জন্য বললাম জাভা স্ক্রিপ্টের অনেক কাজ আছে, কিন্তু ওয়েবসাইটের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ যে কাজগুলো ঘটে, এই কাজগুলো করাই হচ্ছে ফেসবুক, জাভা স্ক্রিপ্ট। যেমন এই যে ক্লিক করলাম, বক্স আসলো, তারপরে ক্লিক করলাম, চলে গেল। ঠিক আছে, তারপরে ধরেন যে আপনি অন্য ওয়েবসাইটে যান, আপনি অ্যামাজনের মধ্যে যান, কথার কথা amazon.com, এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটে আসলাম, এখানেও আমরা কিন্তু এখন দেখেই বুঝতে পারবো যে এখানে কি এইচটিএমএল আর কোনটা সিএসএস। ওকে, এখন দেখেন এখানে জাভাস্ক্রিপ্টের কাজ কি। এই যে একটা ইমেজ যে চলে গেল, খেয়াল করেন একটু পরে হয়তো আরেকটা ইমেজ চলে যাবে। এই যে জাভাস্ক্রিপ্টের কাজ চলতেছে। আবার আপনি যদি ক্লিক করেন, এই যে ইমেজ চেঞ্জ হয়ে গেল, জাভাস্ক্রিপ্টের কাজ। এটা কিন্তু এইচটিএমএল সিএসএস এর এই ক্ষমতা নেই। আবারও ক্লিক করেন, আরেকটা ইমেজ চলে আসলো। এই কাজটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। এটা এইচটিএমএল সিএসএস দ্বারা পসিবল না। এইচটিএমএল সিএসএস এর কাজ হবে এটার মধ্যে কি, এই যে লেখাটা শো করানো হয়েছে এইচটিএমএল দ্বারা, তারপরে এই যে ইমেজ শো করানো হয়েছে এইচটিএমএল দ্বারা, এই যে ইমেজ শো করানো হয়েছে এইচটিএমএল দ্বারা। আর এই ইমেজগুলো দেখতে কিরকম হবে, ছোট হবে না বড় হবে, কোন কালারের হবে, কি হবে, এই কাজগুলো করা হয়েছে কি দিয়ে, সিএসএস দিয়ে। তারপর এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা হয়েছে কোথায়, এই ক্লিক করলে পুরো স্লাইডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কাজটা করানো হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারপরে যে এখানে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পর আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো চলে আসতেছে, এই কাজটা করা হয়েছে। এগুলো কিন্তু না, এগুলো এইচটিএমএল সিএসএস এর কাজ। এই যে ক্লিক করলে চলে গেল, ক্লিক করলে আবার আসলো, এগুলো করা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, এটা আর অনেক জায়গাতে আছে, যেমন এখানে ক্লিক করেন, এই যে জাভাস্ক্রিপ্টের কাজ চলে আসলো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের কাজ। আবার এই যে কার্টে ক্লিক করলাম, এটা জাভাস্ক্রিপ্টের কাজ না, এটা এমনিতে আসছে। তারপর আরো আসেন, এখানে আসলাম, দেখি আর কোথায় আছে। আছে তো সব জায়গাতেই, কিন্তু দেখানোর জন্য এই যে স্টার্ট হিয়ার, না এটা আলাদা, এটা জাভাস্ক্রিপ্টের কাজ না, এটা নর্মালি হচ্ছে হাইপার লিঙ্কের কাজ, ওটা এইচটিএমএল এর কাজ। তারপরে যে এখানে ক্লিক করলাম, এই তো দারুণ একটা জাভাস্ক্রিপ্টের কাজ। ওকে, এখানে আমি ক্লিক করলাম, ও চলে গেল, ক্লিক করলাম, সে চলে আসলো। এই ইন্টারঅ্যাক্টিভ কাজগুলো হচ্ছে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের কাজ। এইবার আপনি যদি একটা কনক্লুশনের মধ্যে আসেন, ওই যে বলছিলাম যে মানুষের সাথে তুলনা যদি করেন প্রোগ্রামিংকে, এইচটিএমএল সিএসএস দ্বারা একটা মানুষের মূর্তি বানানো হলো। ধরেন এইচটিএমএল দিয়ে সর্বপ্রথম একটা মূর্তি বানানো হয়েছিল, কাদা মাটি বা আরো কংক্রিট বা আরো যা যা লাগে, এগুলো একটা মূর্তি বানানো হয়েছিল কাদামাটি আর এই বাঁশ রড এগুলা দিয়ে।
এরপরে সিএসএস দিয়ে তাকে সুন্দর করানো হয়েছে, মানে সিএসএস দ্বারা তাকে কাপড় পরানো হলো, তাকে সুন্দর করা হলো, মানে তাকে মেকআপ করা হলো সেই মূর্তিটাকে। তো ওই অবস্থায় কিন্তু মূর্তিটা থাকবে। যখন তার ভিতরে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হলো তখন দেখবেন যে এই মূর্তিটা এখন নড়াচড়া করতে পারতেছে, চলতে পারতেছে, হাঁটতে পারতেছে। বিষয়টা এইভাবে হচ্ছে থিঙ্কিং করা হয় প্রোগ্রামিং। তো এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে একটা ফ্রন্ট এন্ড তৈরি করা হয়। এই যে যেটা বলতেছিলাম ফ্রন্ট এন্ড, এই তিনটা জিনিস ব্যবহার করে, এটা এই তিনটা জিনিস ব্যবহার করে ওয়েবসাইটের কি তৈরি করা হয়? ফ্রন্ট এন্ড। ঠিক আছে? পৃথিবীতে যত ওয়েবসাইট আমি দেখি, যত ওয়েবসাইটে এই জীবনে ভিজিট করছে, তার মধ্যে এই তিনটার কাজ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপ করা, যা আপনি দেখতে পান, এবং যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে। এটা হচ্ছে এই তিনটার কাজ, যেটা দিয়ে ফ্রন্ট এন্ড ব্যবহার মানে তৈরি করা হয়। ওকে, ব্যাক এন্ডের কাজটা তাহলে কি? ব্যাক এন্ড বা ডাইনামিক জিনিস, সেটা কি? এই যে দেখেন, এইচটিএমএল দ্বারা লোগো শো করানো হয়েছে, এইচটিএমএল দ্বারা এটা শো করানো হয়েছে, তারপর এটা দিয়েও কিন্তু এইচটিএমএল শো, এগুলা কিন্তু শো করানো হয়েছে এইচটিএমএল দ্বারা। ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের কাজ চলে আসলো। এখন এইখানে পিএইচপির মানে ডাইনামিক ল্যাঙ্গুয়েজের কাজটা কি? সেটা হলো, ধরেন যে আমি এইখানে আসলাম, এসে এই যে লেখলাম ল্যাপটপ, লিখলাম, অটোমেটিক যে নিচে নিচে চলে আসলো জাভাস্ক্রিপ্টের কাজ, এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ। এরপরে যখনই আমি এই যে সার্চ বাটনটাতে ক্লিক করব, ল্যাপটপ নামে যা কিছু আছে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এটা শুরু হয়ে গেল। এইটাই হচ্ছে পিএসপির কাজ, মানে ডাইনামিকের কাজ। এটাকে বলা হয় ওয়েবসাইটের ডাইনামিক পার্ট। এই যে এখানে আসতেছে, এগুলা কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দ্বারা, এই যে এখানে ঘোরাঘুরি করলে এই যেটা, এই যে জাভাস্ক্রিপ্টের কাজ। ওকে, আর যদি এটা কোনো ভিডিও হয়ে থাকে তাহলে তো সেটা ভিডিও, হ্যাঁ এটা ভিডিওই, এটা ভিডিও, ওটা এইচটিএমএল দিয়ে শো করানো হয়েছে, সিএসএস দিয়ে এটাকে সুন্দর করা হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু ল্যাপটপই চলে আসছে, হ্যাঁ এখানে কিন্তু আইফোন আসে নাই, এখানে কিন্তু কোনো খেলনা আসে নাই। তো এই যে কি লিখে সার্চ দিলে এখানে কি আসবে, এই যে এইটাই হচ্ছে ডাইনামিক পার্ট। মানে ডাইনামিক ঘটনাটা ঘটে, ব্যাকএন্ডের ঘটনাটা ঘটে আমাদের চোখে দেখার বাইরে, এটা ঘটে ভিতরে, যেটা আমরা দেখতে পাই না। কাজটা ঘটে ভিতরে। যেমন আমরা একটা ফোনে যদি কল দেই, একটা নাম্বার থেকে একটা নাম্বারে কল দেওয়া হলো একটা ফোন থেকে, তার ফোনে কিন্তু কল গেল, আমরা তো দেখি কল চলে গেল, কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন দেখবেন যে এই কলটা যাওয়ার জন্য এর ভিতরে কত রকমের টেকনোলজি ইউজ হচ্ছে, কত রকমের প্রযুক্তি ইউজ করা হচ্ছে, যেটা আপনার আমার চোখে দেখার বাইরে, চোখে দেখতেছি না। তো এই যে ভিতরের যে ঘটনাগুলো ঘটতেছে, ভিতরে যে কাজগুলো হচ্ছে, এইটাই হচ্ছে ডাইনামিক। আর ওই ডাইনামিকটা করা হয় কোনো একটা ওয়েবসাইটকে বা ওয়েব অ্যাপসকে বা সফটওয়্যারকে কি কি দ্বারা? হতে পারে সেটা পিএইচপি, হতে পারে আবার এই জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কিন্তু দুই জায়গাতে ব্যবহার হয়, ফ্রন্ট এন্ডেও লাগে, ব্যাক এন্ডেও লাগে। ফ্রন্ট এন্ডে কিভাবে কোথায় ব্যবহার হয় সেটা দেখালাম, ওই ব্যাক এন্ডের যে কাজটা এখন বুঝাইলাম আমাদের চোখে দেখার বাইরে, ওগুলা পিএইচপি দিয়ে হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, পাইথন, সি সি প্লাস প্লাস, রুবি রেল, জাভা, হ্যাঁ, সি শার্প, এগুলো দিয়ে হইতে পারে। ওকে, আরো অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ওয়ার্ল্ডে আছে, পৃথিবীতে আছে। ওই রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিতরের যে ডাইনামিক যে পার্টটা, এই ডাইনামিক ভিতরের কাজগুলো করা হয়। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের মূল ফিচার বা মূল যন্ত্রাংশ, যে কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জিনিস একটা বুঝতে পারলাম যে ওয়েবসাইট ডেভেলপ বা ডিজাইন ডেভেলপ করার জন্য ওয়েবসাইট হচ্ছে একটা দুটা পার্ট, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট, দুটা কিন্তু আবার সেম জিনিস না। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই দুটো কিন্তু সেম জিনিস না, ডিফারেন্স আছে। ওয়েবসাইট ডিজাইন কাকে বলে? এই যে আমরা কোনো একটা ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছি, এই যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে যে কাজগুলো, যে কর্মযজ্ঞগুলো হয়ে থাকে, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের পার্ট। মানে ডেভেলপমেন্ট কোনটা? ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইটের ফিচার তৈরি করা। ডেভেলপমেন্ট মানে কি? ডিজাইন মানে ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়েবসাইটের ডেভেলপমেন্ট করা, মানে ফিচার তৈরি করা। সেটা কিরকম? এই যে আমি এখানে চলে আসলাম আবার হোমে, এখন এখানে আসার পরে আমি লিখলাম আইফোন,
ঠিক আছে, আইফোন 7 প্রো ম্যাক্স কেস বা কিছু একটা, আইফোন 7 এইখানে আসলাম, বা এখানে আমি আইফোন 17 আছে তাই তো, এটা লিখে সার্চ দিলাম। এই যে দেখেন, এই যে ফিচারটা তৈরি করা হয়েছে ডাইনামিক ফিচার, এই ফিচারগুলোই তৈরি করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, একটা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট পার্ট। ওকে, এদের ডিজাইন কিন্তু আবার এখানে লাগছে, এই যে ভিতরে যে ঘটনাটা ঘটলো, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, যেটা করা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো দুটা দুই রকম জিনিস, কেউ এখন ডেভেলপমেন্ট নিয়ে অনলি কাজ করে, কেউ হচ্ছে আবার ডিজাইন নিয়ে কাজ করে, কেউ ডিজাইন ডেভেলপমেন্ট দুটো নিয়ে কাজ করে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট, আর ডেভেলপমেন্টটা হচ্ছে ব্যাক এন্ডের পার্ট। ওকে, এবার খেয়াল করে দেখেন, তো আমরা বুঝতে পারলাম কি, এগুলো তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কোড। যেমন এই যে একটা ওয়েবসাইট, সিম্পল ওয়েবসাইটটা দেখাই, প্রিমিয়াম ওয়েবসাইট আবার এটা। এই ওয়েবসাইটের ভিতরে এই যে 3-4টা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, অনেক অনেক কোডিং আছে, কোডগুলো আছে কোথায় সেটা কি দেখা যাবে? ইয়েস, সেটা দেখা যাবে। আপনি কোনো একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে এসে রাইট বাটনটা ক্লিক করবে, এরপর পেজ সোর্স, এই যে ভিউ পেজ সোর্স, এর সোর্স কোডটা যদি দেখতে চান এখানে একটা ক্লিক করেন। এরপরে দেখবেন যে আপনার সামনে অনেক 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 কোড চলে আসছে। যদি এখানে ক্লিক করেন আরো সুন্দর করে দেখা যাবে। এই যে দেখেন কত কত কোড, এই যে কোডগুলো লেখা হয়েছে, এখানেই মূলত এই কোডগুলো আছে। এই কোডগুলো দেখেন, একটা পেজকে শো করানোর জন্য কত 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 কোড লিখতে হয়েছে। এই কোডগুলো লেখার কারণে আমরা কি দেখতে পাচ্ছি, এই ওয়েব পেজটাকে দেখতে পাচ্ছি। এই যে এতটুকু একটা ওয়েব পেজ দেখার জন্য কি করতে হয়েছে, এতগুলো লাইনের কোড লিখতে হয়েছে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানান আমাকে। বুঝতে পেরেছেন সবাই যতটুকু আলোচনা হলো? হ্যাঁ ভাই। কোনো প্রশ্ন আছে কারো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো? আচ্ছা, প্রশ্ন এই মুহূর্তে হয়তো নাই, থিঙ্কিং করলে প্রশ্ন আসলে এটা প্রশ্ন বলবেন আমাকে পরে। ওকে, আচ্ছা, এখন একটা কিন্তু বড় প্রশ্ন অটোমেটিক আসার কথা, না আসলে পরে আসতো, যে ভাইয়া তাহলে আমরা যে যে ওয়েব ডেভেলপমেন্ট এখন শিখবো, ওয়েবসাইট ডিজাইন করা শিখবো, ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, তাহলে তো ধাপে ধাপে আমাদেরকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হচ্ছে, রাইট? এটাই তো লজিক্যাল হচ্ছে আমার আলোচনা অনুযায়ী। আগে তাহলে আমাদের এইচটিএমএল শিখতে হবে, তারপর সিএসএস শিখতে হবে, জাভা স্ক্রিপ্ট, এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অলমোস্ট 1 ইয়ার মিনিমাম লাগে ছোট্ট একটা পিচি ডেভেলপার হতেও। এই জিনিসগুলো শিখে সে যদি আমরা কাজ করি, মিনিমাম 1টা বছর আপনাকে প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে। তারপরে আপনি হচ্ছে মিনিমাম এরকম একটা ওয়েব পেজ বানাতে পারবেন এই জিনিসগুলো ব্যবহার করে। আর আমাদের তাহলে এখন উপায় কি? আমরা তাহলে এখন এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য আরো 1 বছর লাগিয়ে কি কোডিং করা শিখবো? না, আমরা ওইটা করবো না। এটার বিগ একটা সলিউশন পৃথিবীতে আসছে অনেক আগে। এবার আপনি আপনার কথা চিন্তা বাদ দেন, আপনার কথা বাদ দেন, কোন একজন ক্লায়েন্ট কারো মাধ্যমে এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিল। এখন এই ওয়েবসাইটটা ডেভেলপার কাছে বানিয়ে নিল, তাকে ওয়ান টাইম পেমেন্ট করে দিল। এরপরে সে তো চাইতেই পারে যে আমি এখানে আরেকটা মেনু অ্যাড করব, বা আমি এখানে এই ওয়ান্ডারফুল গিফট এটা না লিখে লিখতে পারি এই কর্পোরেট গিফট, এটাও তো হতে পারে, বা এই বিউটিফুল গিফট, এটাও তো হতে পারে, বা এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড, ঠিক আছে, অথবা এখানে তো আমি চাইলে লিখতে পারি এক্সপ্লোর দ্য বিউটিফুল ওয়ার্ল্ড। সেক্ষেত্রে কি তাহলে ওই ক্লায়েন্টকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে শিখতে হবে? তাছাড়া তো সে কিছু করতে পারবে না। ইয়েস, একটা সময় ছিল যে কোডিং দিয়েই শুধু কাজ চলতো, একটা সময় ছিল। পরে এই যে আপনি আমি যে সমস্যাটা নিয়ে এখন ভাবতেছি, এই সমস্যাটাই ওই সময়কার ডেভেলপার বা বড় বড় ইঞ্জিনিয়াররা এটা থিঙ্ক করছে যে এটা তো একটা জটিল প্রসেস। একজন মানুষকে ওয়েব সাইট ডিজাইন ডেভেলপ করতে কত কত সময় দিতে হবে, কত কষ্ট করতে হবে, এইটার কি সলিউশন বের করা যায়? তো সলিউশন তো একটাই, সহজভাবে যদি করি, উইদাউট কোড ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের একটা প্রসেস বের করতে হবে। এটার জন্য ওই সময়কার যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো, তারপরে ধীরে ধীরে যখন আপডেট হলো এগুলা, তখন তারা থিঙ্কিং করলো, পৃথিবীর বিখ্যাত বড় বড় প্রোগ্রামাররা, ইঞ্জিনিয়াররা, ওরা আবার অনেক বড়, অনেক অনেক বড় মাপের হচ্ছে ইঞ্জিনিয়ার ডেভেলপার, যারা রিসার্চার, ডেভেলপার তো ভুল হবে, তারা হচ্ছে কি রিসার্চার। ওকে, তো তারা এটার একটা বিগ সলিউশন খুঁজে বের করছে যে আমরা এই ওয়েবসাইট বানানোর জন্য, এত এত কোড না লিখে, এইচটিএমএল শিখতে হবে এটা বাদ,
সিএসএস শিখতে হবে, এটা বাদ, জাভাস্ক্রিপ্ট সব বাদ, মানে উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে আমি শিখবো না, বা আমি কোনো রকম কোড লিখবো না, কিন্তু আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। এই সমস্যার অনেক অনেক ডেভেলপাররা মিলে, অনেক অনেক ইঞ্জিনিয়াররা মিলে রিসার্চ করতে করতে তার একটা সলিউশনে আসছে যে আমরা এমন একটা সফটওয়্যার তৈরি করব। ওই সফটওয়্যার তৈরি করতেও কিন্তু আবার এই যেগুলোই লাগবে, যে বিষয়টা আলোচনা হলো, ক্লাসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এখন যতটা ইজি লাগতেছে, থিঙ্কিং করলে দেখবেন অনেক কিছু আরো জটিল ভাবে চিন্তা করতে পারবেন, ভালো লাগবে। ওই সফটওয়্যার মানে যে ইঞ্জিনিয়াররা চিন্তা করলো যে আমরা এমন একটা সফটওয়্যার তৈরি করব যে সফটওয়্যারের মাধ্যমে মানুষ ওয়েবসাইট বানাতে পারবে, ম্যানেজ করতে পারবে, যা খুশি তাই করতে পারবে, কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না। এইটার সলিউশন করার জন্য এই সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই পৃথিবীতে অনেক বড় বড় সফটওয়্যার চলে আসছে। কি সফটওয়্যার? ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার। খেয়াল করে দেখেন, এই যে আমি যে আলোচনা করছিলাম, সফটওয়্যার হয় দুই ধরনের, একটা হচ্ছে কম্পিউটার বেস সফটওয়্যার, একটা হচ্ছে অনলাইন বেস বা সার্ভার বেস সফটওয়্যার। তো তারা চিন্তা করলো কি, যে আমরা এমন একটা সফটওয়্যার তৈরি করব যে সফটওয়্যারের মাধ্যমে একজন নন টেকনিক্যাল মানুষ, নন কোডার, সে চাইলেই একটা ওয়েবসাইট বানাতে পারবে। লাইক এরকম, আপনি যদি একটা ফেসবুকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা ফেসবুক চালাতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, পেজ ওপেন করতে পারেন, ফটো আপলোড করতে পারেন, কিছু লিখতে পারেন, আপনাকে বোঝানোর জন্য বলতেছি, এতটুকু স্কিল যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার দ্বারাও পসিবল যে আপনি সুন্দর একটা মনের মতো করে ওয়েবসাইট, আপনার নিজের ইচ্ছে মতো হতে পারে, আপনার ক্লায়েন্টের ইচ্ছে মতো হতে পারে, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে উইদাউট কোডিং নলেজ, কোনো রকম কোডিং করা ছাড়া আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কি দ্বারা? ওই যে সেই সফটওয়্যার দ্বারা, যে সফটওয়্যারকে বলা হয় সিএমএস। ঠিক আছে, সিএমএস, এটা ওই সফটওয়্যারটার নাম হচ্ছে সিএমএস। সিএমএসটা কি? এটা হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে, প্রত্যেকটা সফটওয়্যারের কিন্তু নিজস্ব কিছু কাজ আছে, ভিন্ন ভিন্ন কিছু কাজ আছে। যেমন ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি লেখালেখি করতে পারবেন না। এই যে আমি যেখানে লেখালেখি করতেছি নোটপ্যাড, এটাও কিন্তু একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কি করতে পারবেন না, আপনি কিন্তু গেম খেলতে পারবেন না, সেটার জন্য কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার। মানে প্রত্যেকটা সফটওয়্যারের তার নিজস্ব কিছু কাজ থাকে, সে শুধু ওই কাজটাই করতে পারে, ওই জন্যই তাকে তৈরি করা হয়। তো পৃথিবীতে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সফটওয়্যার আছে, যার কোটি কোটি ধরনের কাজ আছে, একটার মাধ্যমে আরেকটার কাজ কিন্তু করা যায় না। তো ওইরকম তার একটা সফটওয়্যার তৈরি করলো যেটার নাম হচ্ছে সিএমএস সফটওয়্যার। সিএমএসটার মানে আবার কি, এটা একটু লিখে দিই, এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট মানে কি, এই যে ওয়েবসাইটে আমরা যা কিছু এখন দেখতে পাই সব কিছুকে কিন্তু কন্টেন্ট বলা হয়। এটা একটা কন্টেন্ট, ইমেজটা একটা কন্টেন্ট, লেখাগুলো একটা কন্টেন্ট। মানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছু ওয়েবসাইটে যা কিছু করি, যা কিছু দেখি, সবগুলোকে বলা হয় কি, কন্টেন্ট। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট তার একটা কি করলো, সফটওয়্যার তৈরি করলো। মানে কি, যে তুমি যদি হচ্ছে কোডিং নাও জানো, তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও শিখো, তোমার দ্বারা অনেক সুন্দর সুন্দর, মানে তুমি যা চাও, একটা ওয়েবসাইটে প্রোগ্রামাররা যা করতে পারে তুমিও তাই করতে পারবা, কিন্তু তোমাকে হচ্ছে কি, তুমি কোডিং লিখতে হবে না, কোড লিখতে হবে না। কিভাবে সেটা করতে পারবা? আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে, সিএমএস সফটওয়্যার। তো এরকম করে করে পৃথিবীতে অনেক অনেক সফটওয়্যার আসছে। যেমন আসছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এটা কি? এটা একটা সফটওয়্যার। এটা, এই সফটওয়্যারের কাজটা কি? এটাতে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয় উইদাউট কোডিং নলেজ। ডিজাইন, ডাইনামিক ডেভেলপমেন্ট, যত যত আলোচনা করলো, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, যা কিছু দরকার সব কিছু করা যাবে এই একটা সফটওয়্যারের মাধ্যমে। সবচেয়ে বড় বিষয়, এখানে কোনো কোডিং লাগবে না। এরপর আসছে জুমলা, তারপর আছে ড্রুপাল। হ্যাঁ, ড্রুপাল, তারপর আছে হচ্ছে ধরেন যে শপিফাই, শপিফাই, আরো অনেক অনেক, স্কোয়ার স্পেস আছে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এর বাইরে, আমার চিন্তার বাইরে, আমার জানার বাইরে আরো অনেক অনেক সফটওয়্যার, অসংখ্য সফটওয়্যার পৃথিবীতে তৈরি হচ্ছেই আছে। কিন্তু পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস, এরপর আসছে জুমলা, ড্রুপাল, অন্যান্য জিনিস। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, উইদাউট কোডিং নলেজ আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে পারি। যেটা আমরা এই যে শুরু করতেছি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকেই আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে, অলরেডি আপনারা কিছু কাজ জানেন, কিছু কাজ করছেন, এটার সাথে অভ্যস্ত, এটাকে চিনেন। আমরা ধীরে ধীরে এটার ইনডেপথের কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ।
আজকে যতটুকু শিখাইলাম, পড়াশোনা করলাম, এগুলো নিয়ে থিঙ্কিং করেন, ক্লাসটা কয়েকবার দেখেন, বোঝার ট্রাই করেন, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেন যে কোথায় এইচটিএমএল আছে, কোথায় সিএসএস, কোথায় জাভাস্ক্রিপ্ট, কোন জায়গায় পিএইচপি ব্যবহার করা হয়েছে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমরা আবার এইটার ভিতরে আরো ইনডিপতে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।